হৃদের মুখোমুখিতে জড়সড় অবস্থায় বসে আছে হাফেজ সাহেব। হৃদ খানের মতো মানুষের বরাবরই মুখোমুখি হওয়া চারটেখানি কথা নয়। যেখানে উনি নিজে অপরাধী সেখানে ওনার ভয়টাও বেশি। এই মুহূর্তে হাফেজ সাহেব তাই পাচ্ছে। ক্ষমতাসীন দাপটের লোক হৃদ খান, নাম দামে পরিচয় বেশ প্রভাবশালী সে। এমন লোকের সাথে ওনার মতন সাধারণত মানুষের টক্কর নেওয়াটা কতটা অন্যায় হয়েছে সেটা তিনি বিগত মাস ধরে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাছাড়া প্রথমবার তিনি যখন হৃদ খানের মুখোমুখি হয়েছিল তখন বেশ অপদস্থ হয়েছিল ওনাদের করা কর্মের জন্য। এরপর থেকে হাফেজ সাহেবের প্রতিটা দিনই ভয়ে কাটে, এই ভেবে না জানি আবার কবে হামলে পড়ে হৃদ খান নামক আতঙ্ক। হাফেজ সাহেব বুঝতে পারছেন 1.5 বছর আগে সেদিন রাতে ওনারা ভুল করেছিল হৃদ খানের বিয়ে ওই অপরিচিত মেয়েটির সাথে দিয়ে। কিন্তু ওনার বাবাও বা কী করতো? দুজনের অবস্থায় এমন ছিল যে কেউ দুজনকে একসঙ্গে ওই অবস্থায় দেখলে ভাবতো তারা দুজন নষ্টামি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে পালিয়েছে আহত হয়ে। যেমন ভুলের জন্য হাফেজ সাহেবের বাবা বিয়ে দিয়েছেন দুজনের। তিনি মনে করেছিল অপরিচিত মেয়েটি হৃদ খানের গার্লফ্রেন্ড হয়তো, কিন্তু কে জানতো তারা কেউ পূর্ব পরিচিত নয়। ওনাদের ভুলের জন্য আজ উনি বেশ অনুতপ্ত। হৃদের কাছে বেশ কয়েকবার মাফ চেয়েছেন এই নিয়ে, কিন্তু হৃদ মাফ করেনি, বরং উল্টো ওনাকে হুমকি স্বরূপ বলেছে তার বউ চাই। হয় হৃদ খানের বউ খুঁজে এনে দিতে, না হয় হাফেজ সাহেবের রক্ষা ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত হৃদ খান তার বউকে খুঁজে না পাচ্ছে। চক্রের ভেড়াজালে ভেসে গেছেন তিনি। ভালো করতে গিয়ে উল্টো খারাপ হলো। এবার হৃদ খানের বউকে কোথায় খুঁজবে কে জানে। নাম ঠিকানা কিছুই জানা নেই ওনার মেয়েটির। তারপরও আবার ওই রাতের দেখায় একটু করে মেয়েটির চেহারাটাও ভুলে গেছেন তিনি। অসহায় হাফেজ সাহেবের শেষ রক্ষা আর হচ্ছে না হৃদ খানের হাত থেকে। যে মেয়ে বিয়ে করেই অসুস্থ স্বামীকে রেখে পালিয়ে যায় সে মেয়ে আর যাই হোক না কেন কখনোই হৃদ খানের কাছে স্বেচ্ছায় ধরা দেবে না, এতটা নিশ্চিত। এবার অপরিচিত মেয়েটি যদি স্বেচ্ছায় স্বামীর খোঁজ না করে তাহলে তাকে পাওয়া অনিশ্চিত। এমন হলেও তো হৃদ খান তার বউকে ইহকালেও খুঁজে পাবে না, আর না ওনার শেষ রক্ষা হবে। অসহায় হাফেজ সাহেব ভিতর মুচড়ে ওঠে এলোমেলো চিন্তার ভয়। হৃদের ভয়ানক হুমকিতে আটকে আছেন উনি। কি করে হৃদ খানের লুকায়িত বউকে খুঁজে বের করা যায় সেই চিন্তায় বিগত মাস ধরে বাসায় যান না, বাড়িতেও ঠিকঠাক ফোন করে কথা বলেন না। রাজশাহী থাকছে নিজের আমবাগানে। এমনকি হাফেজ সাহেবের ফোনটাও চুরি হয়ে গেছে হৃদের বাসায় আসার প্রথম দিনে। কিন্তু চিন্তায় এখনও নিজের জন্য একটা ফোন কেনা হয়নি ওনার। আর না রেজিস্টার করা সিমটা ওঠানো হয়েছে। অফিসারে ফোন দিয়ে একটু আধটু কথা বলে বাসায়, ব্যাস এতটুকুই। কিন্তু এখন আবার কেন হৃদ খান দ্বিতীয়বারের মতন ওনাকে ডেকেছেন সেটাও উনি বুঝতে পারছেন না, আর সেজন্যই উনি এতটা ভয় আছেন। এই নিয়ে যদি হৃদ খান নিজের বউকে খুঁজে পাওয়ার কথা জানতে চায় ওনার কাছে, তাহলে উনি কি উত্তর দেবে? কোথায় থেকে খুঁজে আনবে হৃদ খানের লুকায়িত বউকে? এমন পরিচয়হীন বউকে খুঁজে পাওয়া আদৌ সম্ভব কারো পক্ষে? ভীষণ বাজেভাবে ফেসে গেছেন হাফিজ সাহেব। এই চিন্তায় এসির নিচে বসেও ঘাম ঝরছে কার্নিশ বেয়ে। হৃদ ওনার সামনেই বসে বেশ শান্ত আর গম্ভীর। হাফিজ সাহেবকে ঘামতে দেখে সোজা হয়ে বসল। টি টেবিলের উপর কফির মগটা হালকা হাতে হাফেজ সাহেবের দিকে এগিয়ে দিতে বলল, রিল্যাক্স হাসান সাহেব, ভয় পাচ্ছেন কেন? আমি কি কিছু করেছি? করি নাই তো। আপাতত আপনাকে কিছু করার ইচ্ছেও নেই আমার, তবে বউকে খুঁজে না পেলে অবশ্যই করব, রক্ষা নেই। নিন এবার কফিটা খান আর মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবেন। তারপর কপাল ভালো থাকলে সুস্থ সবল বাসায় ফিরবেন, আর নয়তো আপনি আর ভাগ্য যা আছে তাই। হৃদের হেয়ালি কথায় হাফেজ সাহেবের ভয়ে আরও জোরালো হলো। এমন ভয়ানক হুমকিতে ওনার গায়ের পশম কাটা দিয়ে উঠল। জড়সড় অবস্থায় বসে থেকেও মৃদু কম্পন দেখা গেল ওনার গায়ে। শুকনো গলা হা হা করে উঠল তৃষ্ণাতে। তৎক্ষণাৎ তিনি ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গিয়েও গলা চেপে আসলো অদৃশ্য ভয়। হৃদ হাত বাড়িয়ে কফির মগটা এগিয়ে দিয়ে পুনরায় গা এলিয়ে সোফায় বসতে হাফেজ সাহেবের কাছে মনের দুঃখ প্রকাশ করার মতো হতাশ গলায় বলে,
বুঝলেন হাফিজ সাহেব, বেয়াদব বইয়ের চন্দ্রে ফেসে গেছি আমি। না তাকে হাতে পাচ্ছি, আর না শান্তিতে থাকতে পারছি। এমনকি শান্তিতে ঘুমাতেও পারছি না, প্রচুর ডিস্টার্ব করে স্বপ্নে। আচ্ছা, আপনি বলুন, এমন ডিস্টার্বের বউ কি কারো হয়? আপনার বউ কি আপনাকে ডিস্টার্ব করে? আমার বউয়ের মতো বেয়াদব মহিলা? হৃদের হতাশায় বিস্মিত হাফেজ সাহেব। শক্তপোক্ত হৃদ খানও যে কারো জন্য এতটা ছটফট করতে পারে সেটা তিনি আজ নিজের চোখে দেখল। এত হুলস্থুল করে কেন হৃদ খানের বউকে চায় এবার তিনি বুঝতে পারছেন। তারপর মুখে কিছু বললেন না হৃদের ভয়ে, শুধু হৃদের কথার অসম্মতি দিয়ে মাথা নাড়িয়ে না বোঝায়, যার অর্থ ওনার বউ বেয়াদব নয়, হৃদের বউয়ের মতন। হাফেজ সাহেবের সম্মতিতে হৃদের হেয়ালিপনায় আরো বাড়ল। দায় সারা গলায় বলল, এই জন্যই তো বেয়াদব বউকে লাগবে আমার। স্বামীর দায়িত্ব পালন করবে, বউ পিটিয়ে সভ্য বানাবো। আপনি বরং ঝটপট আমার কিছু প্রশ্নের উত্তর দিন। জড়সড় অবস্থায় কোনো রকম উত্তর করলো হাফেজ সাহেব। বলল, জি। গুড। তো সোজা কথায় আসি, আপনারা যে মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছিলেন, মানে আমার বউ, তার কাছে কি কোনো রকম ফোন দেখিয়েছিলেন সেদিন রাতে? বা কারোর নাম শুনেছিলেন মেয়েটির মুখে? হৃদের প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর করলো না হাফেজ সাহেব, বরং কপাল কুঁচকে সময় নিয়ে চিন্তা করলো সেদিন রাগে মেয়েটির কাছে তারা কোনো ফোন দেখেছিল কিনা। ওনার যতটুকু মনে পড়ে মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, বরং উল্টো মেয়েটি ওনার কাছে ফোনের জন্য সাহায্য ছিল কোথাও ফোন করতে। তবে মেয়েটির মুখে কারোর নাম শুনেনি তিনি। হাফেজ সাহেব সময় নিয়ে অনেকটা ভেবে মনে করতে করতে হৃদের উদ্দেশ্যে প্রশ্নের উত্তরে বলল, না স্যার, মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, আর না কারো নাম শুনেছি। বরং মেয়েটি আমার স্ত্রীর কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল কোথাও ফোন করতে। খুব সম্ভবত নিজের পরিবারের কাছে হবে। আপনারা ফোন দিয়েছিলেন? জি। মেয়েটি কোথায় ফোন দিয়েছিল, শুনেছিলেন কিছু? না স্যার, আমি বলতে পারবো না কিছু। আমার ওয়াইফ মেয়েটিকে আমার ফোন দিয়েছিল বাসায় ফোন করতে। এবার আমি বলতে পারবো না মেয়েটি সেদিন ফোন দিয়েছিল কিনা। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ কিছুই বলল না হৃদ, বরং ধীরে হৃদকে গম্ভীর থেকে আরো গম্ভীর দেখালো। বেশ কিছুক্ষণ চুপ করে গম্ভীর গলায় বলল, আপনার ফোনটা আমাকে দেন। হৃদের গম্ভীর কথায় কাচুমাচু করে হাফেজ সাহেব বলল, আসলে স্যার, আমার ফোনটা চুরি হয়ে গেছে আপনার বাড়িতে প্রথম দিন আসতে গিয়ে। এরপর আর নতুন ফোন কেনা হয়নি, আমার সিমটাও ওঠানো হয়নি। এর জন্য ফোনটা আপাতত আমার কাছে নেই। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ বিরক্তিতে ভাঁজ পড়ল হৃদের কপালে। একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, কিছুতেই সহজ হচ্ছে না বউকে খোঁজা। বিরক্ত নিয়ে হৃদ গলা উঁচিয়ে হাঁক ছেড়ে আসিফকে ডাকলো। বাহিরের ছিল আসিফ। হঠাৎই হৃদের হাঁক ছাড়া ডাকায় তৎক্ষণাৎ দৌড়ে আসলো সে। হাফেজ সাহেব হৃদকে আসিফকে ডাকতে দেখে ভয়ে সিটিয়ে যায়। এক মুহূর্তের জন্য তিনি মনে করেছিল এই বুঝি হৃদ আসিফকে ডাকছে ওনাকে বন্দি করার জন্য, কিন্তু হৃদ তেমন কিছুই করলো না, বরং আসিফ আসতে হৃদ নিজের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে বলল, আসিফ, হাফেজ সাহেবকে নিয়ে যাও তোমার সাথে। প্রথমে ওনার রেজিস্টার সিমটা উঠাবি, তারপর 2017 সালের নভেম্বরের 2 তারিখ থেকে 3 তারিখের সকল কল রেকর্ড বের করবি সিম অফিস থেকে। এরপর সময় ধরে নভেম্বরের 2 তারিখ রাত 9টার পর থেকে নভেম্বরের 3 তারিখ সকাল 6টা পর্যন্ত বিগত 10 ঘন্টা যতগুলো কল লিস্টে থাকবে সবগুলোর একটা তালিকা করবি। কারণ আমরা হাফেজ সাহেবের বাসায় রাত 9টার পরে উঠছিলাম, আর তোর ভাবি আমাকে রেখে পালিয়েছিল খুব সম্ভবত সকাল 5টার আগে। মেয়েটি অপরিচিত এলাকায় একাই পালাতে সাহায্য করবে না, তাই নিশ্চিত কাউকে নিতে এসেছিল, যাকে তোর ভাবি সে রাতে ফোন করেছিল, বলেছিল নিতে আসতে। এরপর তার নাম্বারও অবশ্য থাকবে কল লিস্টে। এজন্যই আমার শুধু ওই রাতটাতে কল রেকর্ড চাই। তুই সে রাতের লিস্টে থাকা নাম্বারগুলোতে একটা একটা করে সবাইকে কল দিয়ে জিজ্ঞাসা করবি রিক্তা ইসলাম মায়া আছে কিনা। যদি পরিবারে কেউ হয় তাহলে অবশ্যই বলবে। আরেকটা কথা, লিস্টে যদি কোনো সন্দেহজনক নাম্বার দেখিস যে একই নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসা যাওয়া করেছে এমন, তাহলে অবশ্য সেটা আমাকে জানাবি, আমি নিজে কল দেব, মনে থাকবে? জি ভাই।
আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। আপনি আমার সাথে আসুন। বিস্মিত হাফেজ সাহেব। ঘোর ভাঙল আসিফের কথায়। তিনি বিস্মিত নয়নে তাকিয়েছিল হৃদের দিকে। হৃদ খানের তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে এতদিন মানুষের কাছে শুনে এসেছে, আজ নিজের চোখে দেখল। হাফেজ সাহেবের তো কখনো মাথায় আসেনি যে এমনভাবে কাউকে খোঁজা যায় সেটি। হাফেজ সাহেব কিছুটা আশ্বস্ত হলো, এই ভেবে যে এবার হয়তো মেয়েটির আসল পরিচয় পাওয়া যাবে অবশেষে। যদি মেয়েটি সে রাতে কোথাও ফোন করে থাকে তাহলে অবশ্যই কল লিস্টে থাকবে, আর এতে হাফেজ সাহেবও রক্ষা পাবে হৃদ খানের কবল হতে। কিন্তু অপরিচিত মেয়েটির জন্য বেশ মায়া হলো ওনার। আহা বেচারি, এখনো জানেই না সে কার হাতে পড়েছে। হৃদ খান যা মানুষ, এই জীবনেও রক্ষা দিবে না মেয়েটিকে। এত হুলস্থুল পাকিয়ে বউকে খুঁজে সহজে ছেড়ে দেবে, এটা চিন্তা করাও ভুল। অবশ্য হৃদ খান নিজের কাছে রাখার জন্যই এত অধৈর্য হয়ে বউকে খুঁজছে। তবে আল্লাহ মেয়েটির সহায় হোক, অন্তত হৃদ খানকে সারা জীবন হজম করার মতো ধৈর্য দান করুক, আমিন। হাফিজ সাহেব আসিফের পেছনে যেতে যেতে মনে মনে বেশ করে দোয়া করলো হৃদের অপরিচিত বউয়ের জন্য। সকল তথ্য জোগাড় করতে করতে রাত 11টার ঊর্ধ্বে গেল সময়। হাফেজ সাহেবের সিমের কল রেকর্ড লিস্টে এখন আসিফের হাতে। সেটাই মূলত হৃদকে দেওয়ার জন্যই হৃদের বাড়িতে ঢুকলো আসিফ। সারাদিন এই বিষয়ে তথ্য জোগাড় করতে করতে সময় পার হলো তার। তারপরও বিন্দুমাত্র বিরক্ত রেশ দেখা গেল না আসিফের চেহারায়, বরং হৃদের দেওয়া কাজগুলো ঠিকঠাক করতে পেরে সন্তুষ্ট হয়ে হাতে থাকা কল লিস্টের কাগজটায় পরপর কয়েকবার চোখ বুলালো আসিফ। হৃদের কথা মতো 2 তারিখ থেকে 3 তারিখ রাত থেকে সকাল অবধি সকল কল রেকর্ডের লিস্ট বের করলো, সর্বমোট 20টার মতো, যার মধ্যে 4টা ছিল হাফেজ সাহেবের অফিসের কল, 2টো ছিল পারিবারিক কল, বাকি 2টো ছিল আসিফের নাম্বারে দেওয়া হৃদের কল, যেটা হৃদ 3 তারিখ সকালবেলা 7টার দিকে করেছিল ওকে। কিন্তু বাকি 12টা কলই ছিল একই নাম্বার থেকে আদান প্রদান করা, তাও রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত করা সবগুলো। আসিফের যদি খুব বেশি ভুল না হয়ে থাকে তাহলে এই নাম্বারে অনুসন্ধান করলেই পাওয়া যাবে তার হৃদ ভাইয়ের হারিয়ে যাওয়া বউকে। নিশ্চয়ই মেয়েটি তার কোনো আপনজনকে ফোন করেছিল এই নাম্বার থেকে, এমনটাই আসিফের ধারণা। আর এর জন্যই আসিফ সন্দেহভাজন নাম্বার দেখে হৃদের কাছে নিয়ে যাচ্ছে, কারণ হৃদ ভাই বলেছিল তাকে কোনো নাম্বারে সন্দেহ থাকলে নিয়ে যেতে তার কাছে। হৃদ নিজে কল করবে সেই নাম্বারে, আর লিস্টে থাকা বাকি নাম্বারগুলোতে আসিফ নিজের কল করে সকল তথ্য জোগাড় করেছে, ভালোভাবেই করেছে। সেই নাম্বারগুলোর মধ্যে কেউই রিক্ত ইসলাম মায়া নামে কোনো মেয়েকে চেনে না, এটাও শিওর হয়েছে আসিফ। ভাই, কাজে বিঘ্ন ঘটায় মোটা ফাইলের উপর থেকে হালকা কপাল কুঁচকে চোখ তুলে আসিফের দিকে তাকায় হৃদ। তখনই চোখ পড়ল আসিফের ক্লান্ত মুখখানা। এত রাতে হঠাৎ আসিফের উপস্থিতিটা তখনও বুঝতো না হৃদ, তাই হালকা কপাল কুঁচকে তাকিয়ে থাকলো আসিফের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে। আসিফ হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে আস্তে করে হাতে থাকা কল লিস্টের কাগজটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই, আপনার কথা মতো এখানে হাফেজ সাহেব কল রেকর্ডে আছে সেদিন রাতের, আপনি একটু চেক করে নিন। হৃদের কুঞ্চিত কপালের ভাঁজ শিথিল হলো মুহূর্তে। বুঝতে পারলো আসিফের হঠাৎ মধ্যরাতে আগমনের কারণটা। হৃদ মুখে কিছু বলল না, আর না বিরক্তি প্রকাশ করলো, শুধু গম্ভীর হাত বাড়িয়ে কাগজ দুটো নিল নিজের কাছে। কালো গুটি অক্ষরে প্রিন্ট করা নাম্বারগুলোতে চোখ বোলাতেই আসিফ পুনরায় বলে উঠল, ভাই, এখানে টোটালি 20টা নম্বরের মতো আছে সেদিন রাতের। 4টা হাফেজ সাহেবের অফিসের কল ছিল, 2টো পারিবারিক কল, আর লাস্ট 2টো কল আপনি আমার নম্বরে করেছিলেন। আমি সবগুলো নম্বরেই ফোন করে শিওর হয়েছি, শুধু একটা নম্বর ছাড়া। কল লিস্টের পরপর 12টা কল রেকর্ড আছে একই নম্বর থেকে, তাও রাত 3টা থেকে ভোর 5টার সময় করা সেগুলো। আমার মনে হয় কি ভাই, এই নম্বরে সেদিন রাতে হয়তো ভাবি ফোন করেছিল কাউকে। আপনি এই নম্বরে কল করলে হয়তো ভাবির খোঁজ পাওয়া যেতে পারে। আসিফের কথা শেষ করার আগে গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ, শক্ত গলায় বলল, জি ভাই, নিন।
হাতের ফোনটি তৎক্ষণাৎ হৃদের দিকে এগিয়ে দিল আসিফ। ফোন হাতে পেয়েই যেন হৃদের গম্ভীরতা আরও বাড়ল। গম্ভীর হৃদকে দেখেও আসিফ বুঝতে পারল না তার মনের অবস্থা। হৃদ অনেকটা শান্ত ভঙ্গিতে কল লাগালো কল লিস্টে থাকা সেই সন্দেহপূর্ণ নাম্বারটিতে। অল্প সময়ের মধ্যেই শোনা গেল মেইলি কণ্ঠস্বর। এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। দ্য নাম্বার ইজ ডায়াল ক্যান নট। এতটুকু বলতেই অধৈর্যের নয় কল কেটে দেয় হৃদ। শান্ত থাকা ফেসটা খিচে মেজাজ চড়ে ওঠে তৎক্ষণাৎ। বিরক্তির রাগ নিয়ে অধৈর্য হাতে পুনরায় কল লাগায় সেই নাম্বারে, কিন্তু এবারও সেম কথাটাই বলল ফোনের ওপাশের মেয়েটি। হৃদের মেজাজ হারালো রাগে, তাই খিচে ঠাস করে ফোনটি সামনের টি টেবিলের উপর ছুঁড়ে মারল। মারতেই বলল, আই সোয়ার আসিফ, তোর বেয়াদব ভাবিকে খুঁজে পেলে আমি তাকে আরো 2টা থাপ্পড় বেশি মারবো। আমাকে এত হেনস্থ করার দায়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সে, বেয়াদব বউ কোথাকার। কথাগুলো বলে রাগের মাথায় রিরি করে উঠে দাঁড়ালো হৃদ। শান্ত থাকা মানুষটা যেন হুট করেই অশান্ত হয়ে উঠল। শেষ আশার আলো নিভে যেতে শেষ ভরসা ছিল এই নাম্বারটা, এবার এটাও বন্ধ। কোথায় থেকে মেয়েটিকে খুঁজবে তাও বুঝতে পারছে না হৃদ। এমন পালাতক বউয়ের খপ্পরে কেউ পড়ে? উফ, কোনোভাবেই যেন হৃদ মেয়েটির খোঁজ পাচ্ছে না, যার জন্য হৃদকে আরও ব্যাকুল করে তুলছে মেয়েটিকে খুঁজে পাওয়ার জন্য। হৃদ তিত্তির মেজাজে উঠে দাঁড়ালো। আসিফকে পাশ ডিঙিয়ে সোজা হয়ে দাঁড়ালো খোলা বাগানের ব্যালকনিতে। ঠোঁট গোল করে পরপর তব্দ শ্বাস ফেললো স্থির হতে। নিজেকে কতটা শান্ত করতে পারলো জানা নেই হৃদের। তবে তখনই হৃদ পুনরায় চেতন গলায় আওড়ালো আসিফের উদ্দেশ্যে, আসিফ, লাস্ট নাম্বারটার সকল ডিটেলস বের কর সিম অফিসে গিয়ে। রেজিস্টার্ড সিম, তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে কলদাতার। আর জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে কলদাতার নাম, ঠিকানা, ছবি, বাড়িঘর, 14 গোষ্ঠীর তথ্য যায় আমার। এই নাম্বারদাতার পরিচয় ধরে অবশ্য মেয়েটি অবধি পৌঁছানো যাবে। বুঝতে পেরেছিস? হৃদের তীক্ষ্ণ বুদ্ধিতে হতবুদ্ধি আসিফ। এতটা গম্ভীরভাবে আসিফের কল্পনাতেও চিন্তা আসেনি যে এভাবেও কাউকে খুঁজে বের করা যায়। হতবুদ্ধি আসিফ হৃদের খিচে থাকা চেহারাটার দিকে অবাক চোখে তাকিয়ে থাকা, মাথা নাড়িয়ে সম্মতি জানায়। জি ভাই বলে আসিফ জায়গা থেকে প্রস্থান করতে হৃদ পকেটে 2 হাত গুজে দাঁড়ালো সোজা হয়ে। শক্ত মেজাজ দাঁতে দাঁত পিষে আওড়ালো, অনেকে তো পালালেন ম্যাডাম, পারলে এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখান। আপনার পায়ে শিকল টানবো আমি, দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন আমার থেকে। যদি আপনি আমার সন্দেহ করা মানুষটা হন, তাহলে আইসোয়ার প্রাণ ফিরে বাঁচতে পারবেন না আপনি। জান খেয়ে ফেলবো, তারপরেও নিস্তার দিব না। বিয়ের হইচই মেতে থাকা পরিবেশটা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল নিদারুণ ভয়ঙ্কর সংবাদে। মায়ের পরিবারের কাছে খবর আসলো মুক্তা শ্বশুরবাড়ি থেকে। ফাহাদের বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে কার সংঘর্ষে। আহত হয়েছে মুক্তার শ্বশুর শাশুড়ি, ননদ, ননাসের সঙ্গে ড্রাইভারও। খবর পেয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল মায়ের পুরো পরিবার। সঙ্গে গেল মুক্তা সহ। আরও বাসায় রেখে গেল শুধু জুই, মায়া আর জুইয়ের মা জোহেরা বেগমকে। মায়ার মা বাবা চাচা সহ মুক্তাকে নিয়ে গেল আরিফ, নতুন আত্মীয়। তারপর আবার মুক্তার নিজের শ্বশুর শাশুড়ি বলে কথা। এই মুহূর্তে তাদের পাশে থাকাটা জরুরি মনে হলো মুক্তার। স্বচ্ছ আলোর ন্যায় প্রেমময় স্বপ্নগুলো হঠাৎই অন্ধকারে গুটিয়ে গেল আপনজনদের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে মুক্তা আর ফাহাদের জীবনে। দুজনের লুকায়িত প্রেমের সম্পর্ক ছিল ভার্সিটির জীবনে, সিনিয়র জুনিয়র হয়ে। ফাহাদের ভার্সিটির লাইফ শেষ করা থেকে স্টেবল হওয়া, পারিবারিক ব্যবসা জয়েন করা পর্যন্ত প্রায় 4 বছর গড়ায় দুজনের প্রেমের সম্পর্কে। ততদিন সম্পর্কটা সবার কাছ থেকে লুকায়িত ছিল। দুই পরিবারের জানাজানি হলো মাস 2 আগে। মায়ের পরিবার বড় মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকলো ছেলে হিসেবে ফাহাদকে বেশ মনে ধরায় কেউ আর বাধা দিল না তাদের। আপোষে মেনে নিয়েছে দুজনের প্রেম। দীর্ঘ অপেক্ষায় ভালোবাসার
পূর্ণতা পেতে যাচ্ছিল আর 5 দিন পরে, কিন্তু হঠাৎ করেই যেন দুজনের গোছানোর স্বপ্নে ভাটা পড়ল। এলোমেলো অগোছালো হলো সবটা। পূর্ণতা পাওয়া সম্পর্কটা আবারও মিয়ে গেল ফাহাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য। আবারও সবকিছু পিছালো। 5 দিন পর হওয়া বিয়েটা ঘুরিয়ে ফিরিয়ে আবারও 1.5 মাস পরে ঠিক করলো পরিবারের লোকজন। এমন পরিস্থিতিতে কারো কাছেই বিয়েটা ঠিক মনে হলো না, তাই মুক্তা বা ফাহাদ দুজনেই নীরবে মেনে নিল বড়দের সিদ্ধান্ত। কারো কোনো আপত্তি রইল না কোনো কিছুতে। দুজনের একই কথা, পরিবার আর ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই হলো। তাদের বাকি যে কোনো পরিস্থিতি সামলে নিবে দুজন। কিন্তু মায়ের খুশি খুশি ফেসটা যেন হঠাৎই মুচড়ে গেল মুক্তার বিয়েটা পিছিয়ে যাওয়াতে। দুঃখে বেশ করে হায় হতাশ করলো ফাহাদের পরিবারের জন্য। তারপর নিজের অবুঝ মনকে বোঝালো বিপদে শক্ত থাকতে হবে বলে। মায়া দুঃখ আর হতাশার ঘোটা একদিন চলল। তারপরের দিনই সব ঠিক হয়ে গেল যখন শুনলো ফাহাদের বাবা মা এখন ঠিক আছে, সুস্থ আছে। তাদের 2 দিন পরই হসপিটাল থেকে রিলিজ করে দিবে বাসায়। এই জন্য মায়ের বাবা মা আর চাচাকে বাড়িতে পাঠিয়ে দেয় আরিফ। মুক্তাকে নিয়ে সে হসপিটালে থেকে যায় ফাহাদের পরিবারের পাশে বড় ভাইয়ের দায়িত্ব পালনের জন্য। তবে মায়া পরিবারের বাড়িতে আসলো আরও 1 দিন আগে। মায়া তখনও বাড়ির চত্বরে। যেহেতু মুক্তা বিয়েটা পিছিয়ে যাওয়া হয়েছে, সেজন্য তাদের কালই চট্টগ্রামে চলে যেতে হবে বলে জানালো বাবা শফিকুল ইসলাম। মায়ের স্বস্তির থাকা ফেসটা মুহূর্তে চুপসে যায়। আবারও অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে মায়ের ইচ্ছে ছিল বাবাকে বলবে সে আর জীবনেও চট্টগ্রামে পড়তে যাবে না। চট্টগ্রামের মানুষ ভালো না, মায়ের একদম পছন্দ না চট্টগ্রামের মানুষজন, বিশেষ করে সাদা পাঞ্জাবি পরা গম্ভীর মুখের লোকজন। এরা সাদা পাঞ্জাবি পরলেও তাদের ভিতরটা একদমই কালো কালো। সেজন্য মায়া আর চট্টগ্রামে পড়তে যাবে না। মায়াকে পড়াতে হলে সে নিজ এলাকায় আশুগঞ্জে কোথাও পড়বে, নয়তো লেখাপড়া করবে না। তাছাড়া মায়া এত পড়াশোনা করেও বা কী করবে? জীবনে একটা সরকারি চাকরিও তো পাবেই না, উল্টো জীবনের এত বছর পড়াশোনা করে লসে যাবে। এর থেকে ভালো মায়ের হারিয়ে যাওয়া জামাইকে খুঁজে ওকে বিয়ে দিয়ে দিক। মায়া কি না করবে নাকি? এমনিতেই তো রাজি হয়ে যেত। শুধু শুধু টেনে টুনে মায়াকে এত পড়াশোনা করানোর কি দরকার? তাছাড়া মায়া চট্টগ্রামে পড়তে যাবে না বলে ঘোর অনশন করার ইচ্ছে ছিল পরিবারের বিরুদ্ধে, কিন্তু তার হলো কই? পরিবারের বর্তমান পরিস্থিতি দেখেই চুপ করে গেল। এই দুঃখের সময় মায়া নতুন করে ঝামেলা বাড়াতে চাইলো না বলেই চুপ করে গেল। এমনি মুক্তার বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছে সবাই। মায়া টেনশন দিতে চায় না বলেই আপোষে রাজি হয়ে গেল চট্টগ্রামে চলে যাবে বলে। কিন্তু যাওয়ার আগে মায়া একবার নিজের অজানা স্বামীর খোঁজ করতে চায় বলেই পরদিন নিজের বান্ধবী সুমিদের বাড়িতে যাওয়া নাম করে আবারও 5 বান্ধবী একত্রে পাড়ি জমালো নরসিংদী জেলায় সুমনদের বাড়ি হাফেজ সাহেবের খোঁজ করতে। কিন্তু সেই যাত্রায় গিয়েও কেউ হাফিজ সাহেবের দেখা না পেয়ে তবে সুমন ছিল বাসায়। আবারও সুমনের সাথে দেখা হলো সবার। মায়াদের বাসায় বসতে দিল, যেখানে জুই সুমনের কাছে জানতে চাইল হাফিজ সাহেবের নাম্বার বন্ধ কেন, তিনি কোথায় আছেন। সুমন বিনীত সহিত জানালো বাবা হাফিজ সাহেবের ফোন চুরি হয়ে যাওয়ার বিষয়টি। সবটা শুনে হতাশে বুক ভারী হলো মায়ের। ভাগ্য মায়ের সহায় নয়। আজ পর্যন্ত যতবার মায়া নিজের অজানা স্বামীর খোঁজ করেছে, ঠিকই ততবারই খালি হাতে ফিরেছে শূন্য হয়ে। আজও অজানা স্বামী অবধি পৌঁছাবার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছে না মায়া। আর কিভাবে স্বামীর খোঁজ করবে তাও বুঝতে পারছে না। শেষ আশা ছিল হাফেজ সাহেব, কিন্তু ওনার সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। আবারও যেন নতুন করে অন্ধকার ছেয়ে গেল মায়ার আশা জুড়ে। হতাশায় মায়া শেষ ভরসা হিসাবে সুমনের নাম্বারটাই সঙ্গে করে নিয়ে আসলো। যেহেতু হাফেজ সাহেবের নাম্বারে আর ফোন করা যাবে না, তাই সুমনের নাম্বারটা নিয়ে আসলো এই ভেবে হয়তো সুমনের মাধ্যমে হাফেজ সাহেবের সঙ্গে মায়া যোগাযোগ করতে পারবে। বুক ভরা হতাশা নিয়ে যখন মায়ের পঞ্চবান্ধবী সুমনের বাড়ি ছাড়লো, রাস্তায় আসলো, তখনই জুইয়ের মার বাটন ফোনে কল আসলো আরিফের। জুই ব্যাগ থেকে ফোন বের করতেই ছোট্ট স্ক্রিনে চোখে পড়লো আরিফের নাম্বারটি। হালকা ঘাবড়ে যাওয়ার মতোই করে জুই তৎক্ষণাৎ চোখ ঘোরালো মায়ের দিকে। আরিফ হঠাৎ এই নাম্বারে কল করেছে, তার মানে আরিফ জানে জুই মায়া বাসায় নেই, বরং জুইয়ের আম্মুর ফোনটা যে ওদের কাছে
কাছেই আছে এটাও বাসায় ফোন করে হয়তো শিওর হয়েছে, কিন্তু ওরা যে বান্ধবীর বাড়ির নাম করে নরসিংদী এসে বসে আছে সেটা তো আর কেউ জানে না। তার মানে আরিফও জানবে না। জুই অনেকটা ভয়ে ভয়ে মাটির রাস্তার একপাশে দাঁড়িয়ে রিসিভের বাটন চেপে ফোনটা কানে তুলতেই ফোনের ওপাশ থেকে আরিফের শাসিত গলা শুনে গেল। তখনই আরিফ কড়া গলায় বলল, এই তোরা কোথায় আছিস? ঘাবড়ে যাওয়ার মতো করে জুই তাকালো মায়ার ভদ্র মুখের দিকে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়ে আস্তে করে বলল, এই তো ভাই আছি সুমিদের বাসায়। কেন, কিছু বলবে? ফোনের ওপাশ থেকে অনেকটা ধমকের স্বরে শুধালো আরিফ। ওখানে কেন গিয়েছিস? রাতে তোদের চট্টগ্রামে ফেরার কথা জানিস না? ব্যাগ প্যাক করেছিস? না ভাই করিনি, একটু পর বাসায় গিয়ে করে নিব। আজকে তো চলেই যাব, এই জন্য একটু বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম আর কি, আমরা দুইজন। জুয়ের ধীর গলায় নরম হয়ে আসলো আরিফ। বিগত দুদিনের হসপিটালের দৌড়াদৌড়িতে অনেকটাই ক্লান্ত সে। তারপর আবার মায়ার নামে খোঁজদারি আসলো, তাও আবার আরিফের কাছে। নিশ্চয়ই মায়া কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো রিদ খানের বডিগার্ড আসিফ মুশারফ কেন খুঁজবে মায়াকে আরিফের কাছে। আরিফ জুয়ের কাছে মায়ার সন্ধান খুঁজলো। সে বলল, কিছুক্ষণের মধ্যে যান তোদের বাসায় পাই আমি মনে রাখিস। আমি ফোন করবো ছোট মাকে। এখন মায়ের কাছে ফোনটা দে, ও কোথায়? আরিফের শক্ত গলায় জুই অসহায় চোখ তুলে তাকালো মায়ের দিকে। মায়া তখনও কালো নেকাবের আড়ালে ভয়াত্মক ডাগর ডাগর চোখে জুইয়ের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে। জুইয়ের তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়া ইশারায় কি হয়েছে জানতে চাইলে জুই আরিফের কথার উত্তর দিয়ে বলল, এই তো ভাই, ও আমার কাছেই আছে, কথা বলবে? দে ওকে। কান থেকে ফোন উঠিয়ে মায়ার দিকে এগিয়ে দিল জুই। ইশারায় বোঝালো কথা বলতে। মায়া স্বাভাবিকভাবে আরিফের ফোনটা কানে তুলল। হ্যালো। কথা বলতে না বলতেই ফোনের ওপাশ থেকে অবৈধ গলায় ধমকে উঠল আরিফ। মায়াকে শাসানো গলায় জিজ্ঞাসা করলো, এই তোকে রিদ খানের লোক খুঁজছে কেন? তোকে ওদের কি দরকার? কোনো ঝামেলা পাকিয়েছিস তুই ওদের সাথে? সত্যি করে বল। আরিফের মুখে রিদ খানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ার। চমকে ওঠার মতো করে মায়ার জুয়ের দিকে তাকালো। আরিফের কথার পৃষ্ঠে কি বলবে তাও বুঝতে পারল না। মায়ার জানা মতে সে কোনো ঝামেলা পাকায়নি রিদ খানের সাথে, এমনকি রিদ খানের সামনেও পড়ে না বেশ কিছুদিন ধরে। দূর থেকে পালিয়ে যায় রিদ খানকে কোথাও দেখলে। মুখোমুখি হওয়া তো দূর, এবার কেন রিদ খানের লোক মায়াকে খুঁজছে আরিফের কাছে সেটা মায়া কিভাবে জানবে? মায়া তো কিছুই করেনি, সে নিষ্পাপ না। নিশ্চয়ই রিদ খান মায়াকে আবারও অপমান করতে আরিফের কাছে মিথ্যা নালিশ করতে চায় বলেই মায়ার খোঁজ করতে এই লোক। মায়া রিদ খানকে চিনবে না, এক নাম্বারে অভদ্র আর বদমেজাজি অহংকারী লোক। মায়ার চিন্তা ভাবনার মাঝেই ফোনের ওপাশ থেকে আবারও অধৈর্যের ধমকে উঠল আরিফ। ধ্যান ভাঙল মায়ার। আরিফ বলল, কি হলো বল? আসিফ ভাই আমাকে ফোন করে তোর নামে জিজ্ঞাসা করছিল কেন? তুই আমার কেমন বোন হোস? তোর নাম আসলেই রিতা ইসলাম মায়া কিনা? আমি ঠিকঠাক চিনি কিনা তোকে? তুই কোথায় পড়িস? হঠাৎ এত সব প্রশ্ন কেন করছিল আমাকে? তুই কলেজে কোনো ঝামেলা পাকিয়েছিস ওদের সাথে? সত্যি করে বল রে তুই। আরিফকে বিশ্বাস করাতে অধৈর্যের ন্যায় তৎক্ষণাৎ বাম হাতটা মাথায় রাখলো মায়া। বাচ্চা সুলভ তাড়াহুড়ো করে বলতে লাগলো, না ভাই, মাথা ছুঁয়ে বলছি আমি কিচ্ছু করিনি, আমি নিষ্পাপ। বিশ্বাস না হলে জয়কে জিজ্ঞেস করো, জয় সাক্ষী। তোরা দুটাই তো বাদর, একটার কথা আর একটাকে কি জিজ্ঞাসা করব? তুই কিছু করে থাকলেও তো ওটা জীবনে বলবে না আমাকে, তোর বোন না। আরিফের কথায় মায়ার যুক্তিযুক্ত মনে হলো। সত্যি জুই কখনো মায়ের নামে নালিশ করে না কাউকে। মায়া দোষ করলেও জুই সেটাই সামলে নেয়, তারপরও বড়দের কানে দেয় না কখনোই। কিন্তু এখন তো মায়া সত্যি কিছু করেনি, তাহলে এটা সাক্ষী কিভাবে দিবে সে? মায়া যে নিষ্পাপ এটা তো বিশ্বাস করাতে হবে আরিফকে, তাই না? মায়া ফের তাড়াহুড়ো করলো, ভাই তুমি বিশ্বাস করো, জুই এবার সত্যি সাক্ষী দিবে। এই জুই, তুই ভাইকে বল আমি কিছু করিনি, আমি নিষ্পাপ, বল। মায়া জুইকে ডেকে কথাগুলো বলল। আরিফ ফোনের ওপাশ থেকে কটাক্ষ গলায় বলল, তুই যে নিষ্পাপ সেটা আমি চট্টগ্রামে গেলেই বুঝবো। এ নিয়ে সকাল থেকে আসিফ ভাই আমাকে 5 বার ফোন করেছি, তাও তোর তথ্য জানার জন্য। প্রতিবার ফোন করেই তোর কথা জিজ্ঞেস করে, সরাসরি আমাকে প্রশ্ন করে বলে
আমি কনফার্ম কিনা রিতা ইসলাম মায়া আমার নিজের বোন হয়? আচ্ছা তুই বল, আমার বোনের নাম কি আমি জানবো না? হ্যাঁ, তাছাড়া রিত খানের লোক আসিফ ভাই, তার সাথে একটু কথা বলার জন্য আমার মতন ছানা ধরন মানুষ অনেকটা অপেক্ষা করতে হয়। সেই আসিফ ভাই সকাল থেকে আমাকে বারবার ফোন করে শুধু তোর কথাই জিজ্ঞাসা করছে। তুই নাকি কলেজে বলেছিস তোর নাম ইশরাত জাহান, এজন্য আসিফ ভাই বারবার কল করে আমার কাছে কনফার্ম হতে চাচ্ছে তোর নাম সত্যিই কি রিতা ইসলাম মায়া কিনা। আমি জানি না কেন তো জরুরি তলবে তোর খোঁজ করছে আসিফ ভাই, তবে আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। দেখ ঋতু, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তাই রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্নই ওঠে না। সবচেয়ে বড় কথা, আমরা রিত খানের এলাকায় থাকি, আর আসিফ ভাই কিন্তু এমনি এমনি আমাকে ফোন দেয়নি তোর খোঁজে। নিশ্চয়ই রিত খান বা তার পরিবার বলেছে ফোন করতে, তাই করেছেন উনি। আমি যতদূর জানি আসিফ ভাই রিত খানের পার্সোনাল বডিগার্ড, তাই রিত খান যা বলবে আসিফ ভাই তাই করে। এবার যদি রিত খান তোর তথ্য চায় তাহলে তিনি এমনি এমনি চায়নি, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখ ঋতু, যদি রিত খানের সাথে বেয়াদবি করেও থাকিস তাহলে ভাইকে বল, আমি সামলে নিব বিষয়টা। আসিফ ভাইকে বুঝিয়ে বলবো তোর হয়ে। দরকার হলে রিত খানের সঙ্গে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নিব তোর হয়ে। তারপরেও আমি চাই না রিত খানের মতো রাজনৈতিক লোকের দৃষ্টি তোর উপরে পড়ুক, তুই কলঙ্কিত হ। আরিফের কথা শেষ হতে হতে মায়া অসহায় গলায় মিনমিন স্বরে বলল। আমি সত্যি কিছু করিনি ভাই, বিশ্বাস করো। মায়ের কথায় হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আরিফ। তার কাছে কিছুই ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে মায়া বড় কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে। রিত খানকে চেনে সে, এমনিতে তো কারো খোঁজ করার মতো মানুষ না। আরিফ নিজেকে শান্ত করে নরম গলায় বলল। আচ্ছা ঠিক আছে ভাই, আসি, চিন্তা করিস না, যা হবার তা দেখে নিব। যা এখন বাসায় যা, আমি আসিফ ভাইকে ফোন করে জেনে নিবনি আসলে কি হয়েছে, তোকে কেন ওরা খুঁজছে। আচ্ছা ভাই। মায়া ফোন রাখতে গেলে আরিফ ফের থামিয়ে দিয়ে বলল। আচ্ছা শুন, আরেকটা কথা, ছোট চাচা তোদের ট্রেনে তুলে দিয়ে আসবে, আর মামা এসে তোদের স্টেশন থেকে নিয়ে যাবে। খবরদার একা একা স্টেশনের বাইরে বের হবি না, মায়া আসলে তারপর যাবি। আমি আরও কয়েকদিন পরে আসবো চট্টগ্রামে, ততদিন তোদের সাথে নানুমা এসে থাকবে শহরে, আর শুক্রবার নানুবাড়িতে চলে যাবি মামার সাথে, কেমন? আচ্ছা। বিকাল প্রায় 5টার ঘরে স্বচ্ছ কাচের দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকলো আসিফ। বিষণ্ণতায় আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনা দেখা গেল আসিফের শ্যামবর্ণের লম্বাটে মুখে। বিষণ্ণতা ছাপিয়ে হৃদের সম্মুখীন হয়ে দাঁড়ালো তীব্র হাঁসফাঁস করতে করতে। খানিকটা দ্বিধা জড়িয়ে ভয়ও পাচ্ছে সে, এই ভেবে যে তার দেওয়া খবর দুটো কিভাবে নেবে হৃদ, খবরটা জানার পর কিভাবে রিয়াক্ট করবে সেটা ভেবেও এই মুহূর্তে বেশ চিন্তিত আসিফ। ইতস্তত আসিফ হাঁসফাঁস করে জড়ানো চোখে এক পলক চাইলেও হৃদের গম্ভীর চোখ মুখের দিকে। কি সুন্দর সাবলীলভাবে ল্যাপটপে মুখ গুজে কিছু একটা টাইপ করতে ব্যস্ত হাতে। হৃদের ব্যস্ত হাত আর স্ক্রিনের উপরে কুচকানো দৃষ্টি বলে দিচ্ছে সে এই মুহূর্তে কতটা মনোযোগী টাইপিংয়ে হাত চালাতে। আসিফ আবারও হাঁসফাঁস করলো হৃদকে তার কাছে থাকা নিউজগুলো দিতে, কিন্তু এই মুহূর্তে খবরগুলো দেওয়া ঠিক হবে কিনা সেটা নিয়েও কয়েক সেকেন্ড ভাবলো সে। তারপর সিদ্ধান্তহীনতায় ভোগে কিন্তু ধীর স্বরে ডাকলো হৃদকে। ভাই, একটা কথা ছিল। হৃদ তৎক্ষণাৎ উত্তর করলো না, আর না আসিফকে দিকে চোখ তুলে তাকালো, বরং তখনও ব্যস্ত হাত চলছে কিবোর্ডে। আসিফ আরও একটু ইতস্তত বোধ করে জড়ালো গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল। ভাই, কথাগুলো খুব জরুরি ছিল, যদি একটু শুনতেন। হৃদের মনোযোগই নষ্ট হলো না, বরং ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে আওড়ালো। বল, শুনছি। ইতস্তত আসিফ হৃদকে এক পলক দেখে খানিকটা দ্বিধা নিয়ে পড়ল। আসলে ভাই, দুটো নিউজ আছে, একটা ভালো অন্যটা খারাপ হবে, এজন্য বলছিলাম আপনি কোনটা আগে শুনতে চাইবেন। আগের ন্যায় হৃদ বলল। আপাতত কোনোটাই না, শুনতে চাচ্ছি না। বেশ জরুরি হলে বল, নয়তো বেরিয়ে যা, কাজ করছি আমি।
আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে। খবরটা বেশ জরুরি, তাই হৃদকে জানানো দরকার। এর জন্যই আসিফ আগের ন্যায় জড়ানো গলায় বলল, ভাই খবরটা মনে হয় আপনার জন্য খুবই জরুরি হবে। ভাবিকে নিয়ে আসিফকে মাঝ পথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে আওড়ালো আসিফ। বল, শুনছি। আসিফকে মাঝ পথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে আওড়ালো হৃদ। আসলে ভাই ভাবির খোঁজ পেয়েছিলাম আমরা। আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নম্বরে তথ্য জোগাড় করেছিলাম নম্বরদাতার। আপনার ধারণা ঠিক ছিল। সেদিন রাতে ভাবি কল করা মানুষটার ওনার বড় ভাই ছিল। কলদাতার রেজিস্ট্রি সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবির ভাইয়ের ছবিসহ সকল তথ্য জোগাড় করেছিলাম। ছেলেটা আমাদের পরিচিত এক ছোট ভাই, আপনিও চিনবেন ওকে। ওর নাম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাত্র বের হয়েছে। ওর ছোট বোনের নাম রিক্তা ইসলাম মায়া, মানে আমাদের ভাবি। এই নিয়ে আমি সকাল থেকে বেশ কয়েকবার আরিফের সঙ্গে ফোনে কথা বলে শিওর হয়েছি ভাই। আপনি যাকে ইসরাত জাহান নামে চিনেন, উনি আমাদের ভাবি হয় ভাই। ভাবি আপনাকে নিজের নাম মিথ্যা বলেছিল সেদিন। এবার কেন বলেছিল সেটা ভাবি ভালো বলতে পারবে ভাই। তবে আমি আরও খোঁজ নিয়ে জানতে পারি ভাবি আজ সকালে আপনার খোঁজে নরসিংদী গিয়েছিল ওনার 3 বান্ধবী সহ চাচাকে নিয়ে। হাফেজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকেদের জানিয়েছে সেটা। এর আগেও নাকি আপনার খোঁজে কিছুদিন আগে গিয়েছিল ওরা, কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পাওয়ায় ব্যর্থ হয়ে নাকি দ্বিতীয়বারের মতন গিয়েছিল। কিন্তু পথিমধ্যে নাকি ভাবিদের আজ সকালেই অ্যাক্সিডেন্ট হয়। হাফেজ সাহেবের ছেলে সুমন নাকি সেখানে ছিল। ও আমাদের লোকেদের একটু আগেই জানালো ভাবি সহ নাকি ওনার 2 ফ্রেন্ড মারা যায় অন দ্য স্পট। আর বাকি 2 জনের অবস্থাও বেশি ভালো না, হসপিটালে ভর্তি আছে আহত অবস্থায়। ভাবির পরিবারে এটা নিয়ে তোলপাড় চলছে। আমি আরিফকে একটু আগে ফোন করেছিলাম, ফোন ধরেনি, হয়তো ফোন তোলার পরিস্থিতিতে নেই। আমাদের ছেলেরা কিছুক্ষণ আগেই খবরটা দিল আমায়। এজন্য আমি আপনাকে আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে। হৃদের চোখে মুখে আগের মতো গম্ভীর্য নেই, তবে বেশ শিথিল দেখালো তার চেহারা। হৃদের মুখ দেখে ভিতরকার অবস্থাটা বুঝলো না আসিফ, কারণ হৃদের নিশ্চুপ দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তবে হৃদের কিবোর্ডের ব্যস্ত হাত দুটো থেমে আছে টাইপিং করা থেকে। আসিফ সেদিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই বুঝলো হৃদের হাত দুটো শুধু থেমে নেই, ভূমিকম্পের ন্যায় তরতর করে কম্পনরত হচ্ছে সেগুলো। আসিফের পূর্ণ দৃষ্টির মধ্যেই হৃদের সেই হাতের কম্পন আরও দৃঢ় হলো ক্রমাগত। আসিফের স্পষ্ট চোখে পড়ল হৃদের কার্নিশ বেয়ে ঝরা চিকন ঘামের ফোঁটাগুলোকে। আসিফ খানিকটা চমকালো, শুকনো গলায় দ্রুত চোখ বুলালো হৃদের মুখে। হৃদের শক্ত থাকা মুখের আদল পরিবর্তন দেখা না গেলেও তবে আসিফের কানে আসলো হৃদের ভাঙা গলার একটু স্বর। কবে হয়েছে এসব? আসিফ বিন্দুমাত্র সময় নিল না উত্তর করতে, ব্যস্ত গলায় পড়ল, ভাই সকালের ঘটনা এটা। ভাবিকে ওনাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়ার কথা চলছে, কিন্তু পুলিশ কেস হয় লাশ এখনও দাফন করা হয়নি, তদন্ত চলছে। ভাই আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে? আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে, কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপালে ঠেকিয়ে গা ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করার থেকে। আসিফ ধরফড়িয়ে দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে, আতঙ্কিত হাতের ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদকে। আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চেপে ধরতেই বুঝলো হৃদের বেগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা। হতভম্ব আসিফ তখনও বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখে শুকনো ঢোক গিলতে গিলতে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাউর করতে পারছে না আসলে হয়েছে কি। হৃদ কি বেহুশ হয়ে গেল, নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো, কোনটা? আচ্ছা, হৃদ ভাই কি সত্যিই মেয়েটাকে পছন্দ করত? হয়তো করত, নয়তো কেউ যদি কাউকে পছন্দই না করে তাহলে মানুষ তো এমনই আর এতটা দুর্বল হয় না, তাই না? তাহলে বলা যায় হৃদ ভাই ভাবিকে পছন্দের থেকেও বেশি কিছু করত, হয়তো ভালোবাসতো। নিজের চিন্তা ভাবনায় নিজে চমকে ওঠার ন্যায় আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকালো আসিফ। হায় সর্বনাশ হয়ে যাবে যদি হৃদ মায়াকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, তো তাহলে হৃদ ভাইকে একা আসিফের পক্ষে সামলানো মুশকিল হয়ে উঠবে, কারণ হৃদ খান কারো কথা শোনার মানুষ নয়। আসিফ মনের সংকীর্ণ ভয়ে চিন্তা করলো হৃদের মাকে ফোন করবে কিনা। তিনি তো বাংলাদেশেই আছেন মনে হয়। আসিফ
কি একবার কথা বলে দেখবে, জানাবে হৃদ ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়টা, নাকি হৃদ ভাই রাগারাগি করবে ওনার মাকে এই বিষয়ে কিছু বলাতে? আসিফ তীব্র দ্বিধায় পড়ে একটু অপেক্ষা করার চিন্তা করলো। হৃদকে হসপিটালে নিয়ে যাবে বলে ভয়াত্মক মুখে হৃদের দিকে চাইল। হৃদের কাঁধে থাকা হাতটা নাড়িয়ে তখনও আস্তে আস্তে করে হৃদকে ডাকতে লাগলো ভয়ে ভয়ে। জড়সড় আসিফের অবস্থা কাহিল বিষণ্ণ চিন্তায়। এসির মধ্যেও কপালের কার্নিশ বেয়ে ঘাম দরদর পড়ছে। বিষণ্ণ আসিফের চিন্তা আরও বেড়ে গেল যখন অনেকটা ডাকার পরও হৃদের কোনো রেসপন্স পেল না। ভয়াত্মক আসিফ তখনও শিওর হলো যে আসলেই কোনো কিছু ঠিক নেই। দ্রুত হৃদকে হসপিটালে শিফট করাতে হবে। উত্তেজিত আসিফ যখন দ্রুততার সঙ্গে নিজের পকেট থেকে ফোন নিয়ে অস্থিরতায় কল দিতে চাইল বডিগার্ডদের, কিন্তু তখনই মাঝে কল আসলো আরিফের। তাড়াহুড়ো কোনো কিছু না ভেবে উত্তেজিত আসিফ তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো আরিফের। মায়ের খবরটা এক ফাঁকে আরিফের থেকে নিতে চাইলো, কিন্তু তার আগেই ফোনের ওপাশ থেকে আরিফ সালাম দিয়ে আসিফের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি ভাই, আপনি তখন আমায় কল দিয়েছিলেন, আসলে একটু ব্যস্ত ছিলাম হসপিটালের কাজে, এজন্য ফোনটা সাইলেন্ট ছিল। আপনার কলটাও রিসিভ করতে পারিনি। আপনি কিছু বলবেন ভাই? অস্থির আসিফ তৎক্ষণাৎ মুখ খুলে বলল, হ্যাঁ, ভাবির লাশ কি তোমরা দাফন করে ফেলেছো না কি করবে? ফোনের ওপাশে শান্ত থাকা আরিফ হঠাৎ চমকে উঠল আসিফের মুখে ভাবির লাশের কথাটা শুনে। এক মুহূর্তের জন্য আরিফও বোকা বনে গেল। কোন ভাবির লাশ দাফন করার কথা ছিল তার? আর কার কথাই বা জিজ্ঞেস করছে আরিফকে? কে বা মরল? তাছাড়া আরিফের জানা মতে আসিফের সম্পর্কে ভাবি হয় এমন কোনো নারীকেই তো সে চিনে না। তাহলে কার কথা আসিফ এতটা অস্থিরতায় জিজ্ঞেস করছে? হতবাক আরিফ আসিফের কথা বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করল, কার কথা জিজ্ঞেস করছেন ভাই? কে মারা গেছে? আমি তো কাউকে চিনতে পারছি না। আমার কাছে তো কারোর মৃত্যু সংবাদ আসেনি ভাই। আরিফের কথায় খানিকটা চমকিত ন্যায় আসিফ শুধালো, মানে তুমি না বললে তুমি হসপিটালে আছো, আর আমার কাছে খবর আসলো তোমার পরিবারের কে জানি মারা গেছে আজ, এজন্য মূলত তোমার খোঁজ খবর নিতে কল করেছিলাম আর কি। না ভাই, আপনি হয়তো ভুল শুনেছেন কোথাও থেকে। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, কারো কিছু হয়নি। তবে আমি হসপিটালে আছি কারণ আমার বোনের হবু শ্বশুর শাশুড়ি 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ওদের নিয়ে আপাতত হসপিটালে আছি। এখন অবশ্য ওনারাও ঠিক আছে। তবে আপনাকে যে বা যারা আমার পরিবারের সম্পর্কে বলেছে তারা হয়তো ভুল তথ্য দিয়েছে। আরিফের কথায় আশার আলো জেগে উঠল আসিফের মনে। মায়ের কথা উল্লেখ করে শিওর হতে বলল, তুমি শিওর তোমার পরিবারের সবাই ভালো আছে? না মানে আমি শুনেছিলাম তোমার ছোট বোন মায়া নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আজ সকালে। হতবাক আরিফ খানিকটা বিরক্ত বোধ করলো মায়াকে নিয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ শুনে। সে মাত্র কিছুক্ষণ আগে মায়া ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। মায়া জয় দুজনে চট্টগ্রামে চলে যাবে আজ রাতের ট্রেনে। এর জন্য সবকিছু বুঝিয়ে বাজিয়ে দিচ্ছিল আরিফ কিভাবে কি করবে, অথচ তার জীবিত বোনের মৃত্যুর সংবাদ দিচ্ছেন অন্য কেউ, তাও রাজনৈতিক দলের কেউ। এমন ফাউল সংবাদগুলা কে ছড়ায় কে জানে। তারপর আবার আরিফের বোনকে নিয়ে, কিন্তু কেন? আরিফ তো রাজনৈতিক করে না, সে একজন সাধারণ মানুষ। তাহলে তার পরিবার সম্পর্কে কার এত মাতামাতি থাকতে পারে, তাও তার ছোট্ট অবুঝ বোনকে নিয়ে? আরিফ ফোনটা নাখুশ গলায় আসিফকে শুধিয়ে বলল, না ভাই, আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ছোট জীবিত আছে, মাত্র কিছুক্ষণ আগেই কথা বললাম। আপনি ভুল শুনছেন। আরিফের কল কেটে গেল ততক্ষণে, কারণ তাড়াহুড়ো কল কেটে দিল আসিফ নিজেই। মায়ের জীবিত থাকার খবরটা হৃদকে দিতে উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাজ চাপলো আসিফ। তাড়াহুড়ো করে বলতে লাগলো, ভাই, ভাবির কিছু হয়নি, উনি বেঁচে আছেন। রিপের সাথে মাত্রই আমার কথা হলো, ভাবি নাকি ঠিক আছে, নিজের বাড়িতে আছে। ভাই, আমাদের লোক ভাবির সঠিক তথ্য জোগাড় করতে পারেনি, কোথাও ভুল করেছে ওরা। ভাই, আপনি শুনেছেন? ভাই ভাই হৃদকে ধাকিয়েও যখন কোনো সাড়ার শব্দ পেল না আসিফ, তখন তৎক্ষণাৎ আতঙ্কের ন্যায় কল লাগালো বডিগার্ডদের। মুহূর্তের মাঝে হৃদকে বেহুশ অবস্থায় অফিস থেকে হসপিটালে শিফট করানো হলো ইমার্জেন্সিতে। দীর্ঘ সময় নিয়ে হৃদের চেক আপ করে রিপোর্ট দেখে ডক্টর আসিফকে জানায় অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য হৃদ
হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে জায়গায়, যার জন্য বিগত কয়েক ঘন্টায় ঘুমের ইনজেকশন দিয়ে যাবে হৃদের রেস্ট টাইম। তবে হৃদকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করলেন ডক্টররা। এতে করে নেক্সট টাইম হৃদের প্রাণঘাতীও হতে পারে বলে জানালেন ডক্টররা। অস্থির হতবুদ্ধি আসিফ শিথিল হয়ে গেল ডক্টরের কথায়। কি পরিমাণ মানসিক চাপে পড়লে হৃদ খানের মতন একটা শক্তপোক্ত মানুষ হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে সোজা হসপিটালের বেডে পড়ে থাকে, সেটা সত্যি আসিফের ধারণার বাইরে। সে এখনও ধারণা করতে পারছে না হৃদের ভিতরকার অস্থিরতাটা। তবে আসিফ অন্তত এতটা বুঝতে পেরেছে যে হৃদ খানের জীবনে মায়া নামক মেয়েটির প্রভাব অনেক জুড়েই রয়েছে। হয়তো আসিফের ধারণাও নেই এতটা জুড়ে আছে। চিন্তিত আসিফ হৃদের কেবিনের সোফায় বসে থাকলো মাথা ঝুঁকে। বাইরে বডিগার্ড পাহারায়, পরিবারের কেউই আসেনি, কারণ আসিফ এখনো হৃদের পরিবারের কাউকেই জানায়নি, জানাবেও না কিছু কারণবশত। তাছাড়া ডক্টর বলেছে রাতের মধ্যেই হৃদের জ্ঞান ফিরবে। হৃদের জ্ঞান ফিরলে আসিফ কি জবাব দেবে সেটা নিয়েও আপাতত সে চিন্তিত। মানছে আসিফের একটা ভুলের জন্য তার হৃদ ভাই আজ হসপিটালে, কিন্তু এতে তো আসিফেরও কোনো হাত ছিল না। আসিফ তো সত্যিই জানতো না সবটা। বিষয়গুলো এমনভাবে বাজেভাবে ঘটে যাবে, ওদের লোক যে এতটা ভুল তথ্য নিয়ে আসবে কে জানতো। এখন আসিফের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো হৃদের জ্ঞান ফেরার পর যদি হৃদ শুনতে পায় আসিফের দেওয়া সংবাদটা সম্পূর্ণ মিথ্যা, আসলে এমন কিছুই হয়নি, মায়াও সুস্থ এবং জীবিত আছে, তাহলে নিশ্চিত তাণ্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে আসিফের উপর দিয়ে হৃদকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য। আল্লাহ মালুম তখন আসিফের কি হয়। নিশ্চিন্তিত আসিফের বিষণ্ণতার ঘোরে মাঝে কাটলো বিগত 8 ঘন্টা। হৃদের হুঁশ ফিরল প্রায় 8 ঘন্টা পর, তখন রাত 1টার কাটায়। হৃদের জ্ঞান ফিরতে দেখে আসিফ স্বস্তির হতে গিয়েও হতে পারল না তীব্র চিন্তায়। ডক্টর হৃদের নর্মাল চেক আপ করে যেতেই আসিফ ভয়ে জড়সড় অবস্থায় হৃদের দিকে তাকায় সত্যিটা বলার জন্য, কিন্তু তখন হৃদের হার্ট ব্লক হওয়ার জন্য শ্বাসকষ্ট হয়ে উঠেছিল একটা সময়, যার জন্য অক্সিজেন মাস্ক লাগানো হয়েছে হৃদকে। দুর্বলতায় এখনও অক্সিজেন মাস্ক দিয়েই শ্বাস টানছে হৃদ। তবে এর মধ্যেই হাত পা নাড়িয়ে হৃদকে উঠে বসার চেষ্টা করতে দেখে তৎক্ষণাৎ আসিফ এগিয়ে আসলো সাহায্য করতে চেয়ে, কিন্তু পথে হৃদ নিজের দুর্বল হাতে ইশারায় থামিয়ে দেয় আসিফকে এবং নিজেই উঠে বসে বেড়ে পিঠ ঠেকিয়ে। অতঃপর মুখ থেকে মাস্ক খুলে গলায় ঝোলায়, বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় বেঁকে আসিফের দিকে শূন্য নিশ্চল দৃষ্টিতে চেয়ে থেকে ছোট্ট শব্দে বলল, গাড়ি বের কর আসিফ, আমি বের হব। চমকিত ন্যায় আসিফ শুধালো, কেন ভাই, আপনার শরীর তো এখনও দুর্বল। তোরে বাড়তি কথা বলতে বলিনি আমি, দ্রুত গাড়ি বের করতে বলছি, আসনগঞ্জে যাবো আমি। হৃদের গাড়ি বের করার কারণটা বুঝতে পেরে মুহূর্তের ভয়ে চুপসে যায় আসিফ। মায়া খোঁজে হৃদ যে আশুগঞ্জ অবধি যেতে চায় সেটা ঠিক বুঝলো আসিফ, কিন্তু হৃদ তো আর জানে না মায়া আসলেই জীবিত আছে, মরে নাই। ভয়াত্মক আসিফ ভয়ে ভয়ে হৃদকে মায়ের জীবিত হওয়ার সত্যিটা জানালো এবং আতঙ্কের ন্যায় হৃদের গম্ভীর মুখের দিকে সময় নিয়ে তাকিয়েও আসিফ বিন্দু মাত্র বুঝতে পারল না হৃদের ভিতরকার অবস্থা। মায়ের জীবিত হওয়ার বিষয়টা শুনেও হৃদকে কোনো রিয়াক্ট করতে না দেখে আসিফ আরও বেশি ভয় করলো। হৃদের নিশ্চুপ থাকার বিষয়টা নিয়ে নিশ্চয়ই আসিফের কপালে দুঃখ আছে, এর জন্য হৃদ হঠাৎ করে এমন গুমড়ে চুপ হয়ে আছে। শান্ত থাকা হৃদ আরও শান্ত হয়ে গেল। হঠাৎ গা ঝেড়ে বালিশে মাথা ঠেকিয়ে নিশ্চুপ ভঙ্গিতে চোখ বন্ধ করে পড়ে রইল বেশ কিছুক্ষণ, যেন কোথাও স্বস্তিত্বের সন্ধান খুঁজে পাচ্ছে হৃদ। জড়সড় আসিফ খানিকটা দ্বিধায় পড়ে গেল হঠাৎ হৃদকে শান্তি মতো শুয়ে থাকতে দেখে। আসিফ ধারণায় আসলো হয়তো হৃদ ওর কথা শুনতে পায়নি, এর জন্য কিছু বলেনি। তাই আসিফের দায়িত্ব হৃদকে পুনরায় একই কথাগুলো আবার বলা। আসিফ অনেকটা রোয়ে শোয়ে দ্বিধা কাটিয়ে জড়সড় হয়ে কিছুক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবারও হৃদকে ডাকতে লাগলো পুনরায়। এবার খানিকটা উঁচু স্বরেই ডাকলো, কারণ আসিফের ধারণা হৃদ হয়তো ওর কথা ঠিকঠাক শুনতে পারছে না হার্ট ব্লকের জন্য, কানে সমস্যা হচ্ছে হৃদের, তাই। কিন্তু আসিফ ভুল প্রমাণিত হলো তখন যখন হৃদের দক্ষ হাতের থাপ্পড় পড়লো ডান গালে। স্তব্ধ আসিফ গালে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে থাকলো বোকার মতন।
জীবনে এই প্রথম মারল হৃদ ভাই ওকে, তাও এত বছরের সঙ্গী হয়ে কাজ করার পর। আসিফকে ঘোরের মাঝে ফেলেই হৃদ কেবিন থেকে বের হয়ে গেল। ততক্ষণে খালি পায়ে অক্সিজেন মাস্ক লাইনের নল টেনে খুলে ফেলে। হৃদ এমন ক্ষোভে কোথায় গেল আসিফ জানে না, তবে সেও তৎক্ষণাৎ হৃদের পেছন পেছন ছুটল হৃদের চলে যাওয়া দেখে গালে হাত দিয়ে। আর হৃদকে পেছন থেকে বলতে লাগলো, ভাই কোথায় যাচ্ছেন আপনি এই অসুস্থ শরীরে? ডাক্তাররা বলেছে আপনাকে রেস্ট নিতে। ভাই প্লিজ যাবেন না আপনি ভাই। হৃদ শুনল না আসিফের বারণ, বরং দুর্বল শরীরে বের হয়ে গেল তখনই হসপিটাল থেকে। চিন্তিত আসিফ সেও হৃদের পেছন পেছন দৌড়ালো গাল হাত দিয়ে। আর যাই হোক, হৃদ ভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায়, তাই না? তাহলে বিপদ তো আরও বাড়বে। তাছাড়া দোষটা তো আসিফেরই ছিল বেশি, তারই আরও ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত ছিল মায়া ভাবির সম্পর্কে। তবে আসিফের সাথে সাথে অপরাধী তো আরও একজন ছিল। সে আসিফকে এমন ভুলভাল তথ্য জোগাড় করে দিল সে, এবার তাকেও ছাড়বে না আসিফ। হৃদের পেছন পেছন যেতে যেতে আসিফও নিজের অ্যাসিস্ট্যান্ট মাহফুজকে তার পাওনা থাপ্পড়টা ঠাস করে মেরে গেল আর হুমকি ধামকি স্বরূপ এক ছুট বুঝিয়ে গেল। আসিফকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য এই থাপ্পড়টার উপযোগী ছিল সে। হতবুদ্ধি মাহফুজ সেও গালে হাত দিয়ে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকলো আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মাহফুজ আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়। আসিফ যাই বলে তাই করতে হয় তাকে, আর এর জন্যই বিগত কয়েক মাস আগে তাকে বলেছিল যে কোনো মায়া মেয়ের সম্পর্কে তথ্য জোগাড় করতে, এবং সে সেটাই করে। লোকাল লোক লাগিয়ে মায়া মেয়েটির সম্পর্কে তথ্য জোগাড় করেছিল মাহফুজ। কিন্তু ফাজিল ছেলেগুলো যে ওনাকে মেয়ে সম্পর্কে এমন ভুল তথ্য দিবে কে জানে। আজ মাহফুজের গালের আসিফের দেওয়া থাপ্পড়টা তাহলে ওই ছেলেগুলোর পাওনা হয়ে গেল, কারণ ওদের ভুল তথ্যের জন্যই তো মাহফুজ আসিফের হাতে শক্ত থাপ্পড় খেলো। তাই মাহফুজও ধীর মনে ঠিক করে নিল কাল সকালে সব কয়টাকে একটা করে থাপ্পড় লাগাবে, শুধু আজকের থাপ্পড়টার জন্য। সকাল 6:15, সারা রাত ভর ট্রেন জার্নি করে মাত্রই চট্টগ্রামে ভাড়া বাসায় ফিরল মায়া আর জয়ী। সঙ্গে রয়েছে মায়ার চাচা সেলিম সাহেব। চট্টগ্রাম রেল স্টেশন থেকে মুরাদপুর মায়াদের বাসা মাত্র 20 মিনিটের রাস্তা। মায়া আর জুই যখন স্টেশনে পৌঁছায় তখন সেখানে পূর্ব থেকে উপস্থিত ছিল মায়ার মামা সেলিম সাহেব। মূলত উনি মায়া আর জুইকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে যাবেন যে এসি মোড় ওনার নিজের ফ্যাক্টরিতে। ব্যবসায়িক মানুষ তিনি, তাই সময়ে পাক্কা হিসাব ওনার কাছে আছে। সকাল সকাল মায়াদের বাসার গেটের সামনে রিক্সা থামতেই একে একে নিজেদের ব্যাগপত্র নিয়ে নেমে আসলো মায়া আর জয়। অপর রিক্সা থেকে সেলিম সাহেব ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ এগিয়ে আসলো দুই ভাগ্নির দিকে। কাপড় চোপড় ব্যাগ ছাড়াও এক্সট্রা খাবারের ব্যাগ ছিল অনেক, আশুগঞ্জ থেকে নিয়ে আসা এসব। সেলিম সাহেব মায়াদের রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে কিছু ভারী ব্যাগ নিয়ে হাঁটা ধরলো বাসার পথে। পেছন পেছন জুইও হাঁটলো কিছু ব্যাগ গুছিয়ে। বাকি পেছনে রয়ে গেল মায়া, যার জন্য মায়া নিজের ভাগের ছোট ছোট কাপড়ের ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিচ্ছিল নেওয়ার সুবিধার্থের জন্য। এর জন্য মূলত মায়া কোমর ঝুঁকে ব্যাগগুলো একত্রে করার সময় হঠাৎই কোথায় থেকে কেউ একজন মায়ের ডান হাতের বাহু হ্যাচকা টানে মায়াকে সোজা করতে করতে মায়ের মুখে অস্পষ্ট স্বরে আওড়াতে লাগলো, আরে আরে কে? বলার মাঝে কষে থাপ্পড় বসালো মায়ার ডান গালে। হতভম্ব মায়া এক মুহূর্তের জন্যই কিছু বুঝে উঠতে পারল না আসলে মায়ার সাথে কিছু হয়েছে, বরং তবদা খেয়ে যাওয়ার নেই মায়ের ডান হাতে ঝুঁকে পড়ে বাম গালে হাত ছোঁয়াতেই যাবে তখনই অপর বাহু টেনে মায়াকে তৎক্ষণাৎ সোজা করতে করতে অপর গালেও থাপ্পড় বসালো মায়ার। পরপর দুইটা থাপ্পড়ের দাপটে মুহূর্তের মাঝেই তবদা খেয়ে গেল মায়া। শরীর টলিয়ে ওঠে, চোখে অন্ধকার, দেখা দৃষ্টি তুলে কোনো রকম সামনে তাকাতে চাইল। তখনই মায়ের হালকা আবছা দৃষ্টি ভিড়ল কারো রাগান্বিত লাল ক্ষুব্ধ মুখোদয়। মায়া ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইলে পুনরায় দাবাং হাতে থাপ্পড় পড়ল মায়ের টনটন করা ব্যথাতর গালে, তাও একই ব্যক্তি থেকে। পরপর 3 বারের বার থাপ্পড়ে গালের
চাপা সহ নড়ে ওঠে মায়ার। ব্যথায় কাতরে ওঠে সহ করতে না পেরে তখনই হু হু শব্দ করে কেঁদে ওঠে রাস্তায়। কে বা কারা এমন নির্দয়ভাবে মায়াকে মারছে তাও জানে না মায়া। তবে লোকটার থাপ্পড়ের দাপটে মায়া ঠিকঠাক চোখেও দেখছে না, শুধু কানে একটু করে আসছে কারো রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দ। মায়া ধরে নিল সামনের মানুষটারই হয়তো এমন রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দটা হতে। ক্রুদ্ধনরত মায়া দু হাতে নিজের দু গাল আঁকড়ে ধরে হু হু করে শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে মায়া কয়েক সেকেন্ড মধ্যে নিজের চোখ তুলে সামনে তাকাতে মায়ের চোখের দৃষ্টি ভিড়ল হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। হৃদকে দেখেই মায়া কান্নাটা আরও বাড়ালো ঘোর অপমানে। লজ্জিত মায়া মাথা নত হয়ে আসতে হৃদ দক্ষ হাত চালান করলো মায়ার বাহু টেনে কাছে টানায়। মুহূর্তের মাঝে মায়ের বাহু হ্যাচকা টানে মুখোমুখি করে তাতে দাঁত পিষল হৃদ। তব্দ গলায় শুধালো মায়াকে, মিথ্যাবাদী নারী, একটার পর একটা মিথ্যা কথা কন্টিনিউয়াসলি। এত মিথ্যা আসে কোথা থেকে তোর? জবান খুলে মিথ্যা বললি? এত মিথ্যা বলতে বলতে ক্লান্ত হোস না? নাকি শরীরের রক্তমাংস পর্যন্ত মিথ্যা দিয়ে গড়ে ফেলেছিস বেয়াদব? হৃদের কথায় ঘোর অপমান বোধ করলো মায়া। প্রথমত সে কিছুই করেনি, আর না কিছু বুঝতে পারছে কিসের জন্য এতগুলো থাপ্পড় খেলো সে। কি থেকে কি হলো তাও বুঝতে পারছে না। সকালবেলা স্টেশন থেকে মামার সাথে বাসায় আসলো। রিক্সা থেকে নেমে মালপত্র নিয়ে জুইও মামার বাসায় ভেতর গেল। এখন মায়াও তাদের পেছনে বাসায় ভেতরে যেত, কিন্তু হঠাৎ ঝড়ের মতো হৃদ কোথা থেকে এসে কেন মায়াকে এতগুলো থাপ্পড় মারল তাও জানে না মায়া। আর না হৃদের এখনকার কথাগুলোর মানে বুঝতে পারছে সে। মায়া যতটুকু মনে পড়ে সে হৃদের সাথে বিগত মাস ধরে দেখা সাক্ষাৎ বা কোনো রকম কথা হয়নি। তাহলে মায়া মিথ্যাটা বলল কখন হৃদকে তাও মনে পড়ছে না। ক্রন্দনরত মায়া ঘোর অপমানে চেতে উঠল। মোচড়ামুচড়ি করে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিতে চাইল। অঝরে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে জোর গলায় বলল, ছাড়ুন আমাকে অসভ্য নেতা। আমি যত খুশি তত মিথ্যে বলবো, তাতে আপনার কি? আপনি শুনতে আসেন কেন? আপনি কে আমাকে মারার? নেতার ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? যা খুশি তাই করবেন আর আমরা কিছু বলতে পারবো না? এমন বালের এলাকায় না থাকায় কি হবে আমার? আমি আবার চলে যা। মায়ার আতঙ্কের ন্যায় শব্দ করে উঠল তৎক্ষণাৎ। চোখ দুটো বড় বড় করে আসলো মুহূর্তে। ছটফট করার ন্যায় দু হাতে আঁকড়ে ধরল হৃদের এক হাত গাল থেকে ছাড়াতে চেয়ে। কিন্তু মায়ের ছটফটে হৃদের হাত আরও শক্ত হয়ে আসলো মায়ের গালের মাড়ি চেপে ধরায়। মায়া গোঙালো। ছটফট করার ন্যায় হৃদের হাত থেকে গাল ছাড়িয়ে নিতে চাইলে হৃদ আরও তেতে উঠল। রাগে রিরি করে শুধালো, আমি কে তাই না? আমি তোর জম। তোকে মারার জন্য আমার বাপের ক্ষমতা দরকার নাই। সোজা তোর ঘরে গিয়ে মেরে আসবো। তোর কি মনে হয় তুই পালিয়ে বাঁচবি? এই বালের এলাকা ছেড়ে কই পালাবি তুই? কোন দেশ শুনি? তুই তো এই দুনিয়া ছাড়লেও আমি তোকে ছেড়ে দিব না। পরকালেও আমার দাবি থাকবে তোর প্রথমে। তোর তো সবই পথ বন্ধ। ছটফট করার ন্যায় মায়া হঠাৎই হৃদের হাতে কামড়ে ধরলে হৃদ আহ শব্দে তৎক্ষণাৎ হাত ছাড়া দিয়ে মায়ার গাল ছেড়ে দিতেই মায়া চেতন গলায় শুধালো, আমি মরলেও যখন রেহাই পাবো না তখন আপনি মরে যান আর আমাকে রেহাই দেন। তারপরও রেহাই দেন। আমি আর পারছি না আল্লাহর বস্তে। আমাকে রোজ রোজ অপমান করে ছাড়ুন প্লিজ। মায়ার কথায় হৃদ পুনরায় মায়ের বাহু শক্ত হাতে কাছে টেনে রাগে কটমট করে বলল, তুই তো প্রথম থেকে চাইতি আমি যেন মরে যাই। সেই জন্যই আহত অবস্থায় সেদিন রাতে একা ফেলে পালিয়ে গিয়েছিলি। আজও তোর জন্য মরতে মরতে বাঁচলাম। তোর কি মনে হয় আমি মরলে তোকে দুনিয়াতে একা রেখে যাব তোর নাগরের সাথে সংসার করতে? আমাকে তোর দয়াল মনে হয়? আমি মরলেও তোর সলিড বিহীন করে মরতাম, যাতে তুই দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই নিতে না পারিস। আরেকটা কথা, এতদিন তুই শুধু সন্দেহ ছিলি, এখন শিওর হয়েছিস। আমার সাথে তেরামো করবি তো সোজা প্রাণে মারবো। মিথ্যা বলবি না, পালানোর চেষ্টাও মোটেও করবি না, কারণ লাভ নেই। তো 14 গোষ্ঠীর জন্মকুণ্ডলী পর্যন্ত আমার কাছে আছে, তাই বারবার পালানোর সুযোগ পাবি না। হৃদয় সব কথাগুলোই কেমন মাথার উপর দিয়ে গেল মায়ার। সব কিছু ধোঁয়াশার ন্যায় ঠেকলো। মায়ের যতটুকু মাথায় আটলো সেটা হলো হৃদ সাংঘাতিক বাজে আর অসভ্য প্রকৃতির মানুষ। হৃদ কাউকে
অপমান করতে কারণ লাগে না, ক্ষমতার দাপটে এমনি চড়িয়ে বেড়ায়। মানুষকে মানুষ মনে করে না, যেমনটা মায়াকে মনে করে না সে। মায়াকে অকারণে অহেতুক অপমানিত করে হৃদ শান্তি পায়, যেন মায়া হৃদের চিরশত্রু হয়। কিসের শত্রুতা আমি আপনার আমার সাথে? কেন বারবার আমাকে অপমান করতে চলে আসেন? হৃদের পরিচয় সম্পর্কে মায়াকে কিছু বলল না, বরং হৃদ আগের ন্যায় কটমট করে শুধালো। তোর সাথে আমার সারা জীবনের শত্রুতা আমি। চিরশত্রু হোস তুই আমার। হইছে এবার, যা বাসায়। কথাগুলো বলতে বলতে হৃদ মায়াকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে হনহন করে উল্টো পায়ে হেঁটে গাড়ির দিকে চলে যায়। ঠিক যেই যেতে এসেছিল একই তেজে আবারও গিয়ে বসলো গাড়ির পেছনের সিটে। আসিফ হৃদকে গাড়ির পেছনে বসতে দেখে লাফ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো স্টিয়ারিংয়ে চেপে। মূলত সে এতক্ষণ যাবৎ গাড়িতে বসে নীরব দর্শক হয়েছিল হৃদের রাগ মায়ের প্রতি দেখে। আসিফ বুঝতে পারছে হৃদের এত রাগের কারণ হয়তো এই মুহূর্তে মায়ারও জানা নেই হৃদ কেন এত রাগ করলো। তবে একটা সময় ঠিকই বুঝতে পারবে মায়া, তখন আজকের দিনটার কথা খুব মনে পড়বে হয়তো। আসিফ প্রথমে হৃদের পেছন পেছন গাড়ি থেকে বের হতে চেয়েছিল, কিন্তু পথিমধ্যে হৃদ মায়াকে থাপ্পড় লাগাতে দেখে আর সাহস করে বের হয়নি, বরং আধ খোলা গাড়ির দরজা চাপিয়ে লাগিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ে নীরব দর্শক হয়ে। কারণ সে জানতো আপাতত তার ওইখানে কোনো কাজ ছিল না। তাছাড়া সে যদি হৃদের পেছন পেছন যেত তাহলে মায়ের থাপ্পড়গুলোর সাথে সাথে আসিফও কয়েকটা থাপ্পড়ের ভাগ পেত হৃদের থেকে। আসিফ অলরেডি একটা থাপ্পড় খেয়েছে হৃদের হাতে রাতে, তাই এখন আর পাকামো করে হৃদের পেছন পেছন গেল না। চুপচাপ আসিফ হৃদের ভয়ে মুখ বন্ধ করে গাড়ি স্টার্ট করলো। ড্রাইভিং স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে এক পলক দেখে নিল পেছনে বসা হৃদকে। হৃদ সিটে পিঠ ঠেকিয়ে চোখের উপর হাত ভাঁজ করে রেখে শুয়ে। সারা রাত জার্নি করে ক্লান্ত বোঝাই যাচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম মুরাদপুর পর্যন্ত টানা 10 ঘন্টার রাস্তা 8 ঘন্টা গাড়ি চালিয়ে দ্রুত পৌঁছেছে হৃদ শুধু মায়াকে ধরতে। প্রথমে ওরা আশুগঞ্জ গিয়েছিল মায়ের খোঁজে, কিন্তু পথিমধ্যে কৌশল করে আসিফ আরিফকে ফোন করে জেনে নেয় মায়া বর্তমান অবস্থা সম্পর্কে। মায়া চট্টগ্রাম আসছে জেনে তারপর হৃদও গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত এখানে এসে পৌঁছালো। সকাল সকাল হৃদের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট টেনে খুলে দিতে আসিফ গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির সামনেই মালির সাথে দাঁড়িয়ে আরাফ খান পাইপ লাগিয়ে গাছে পানি দিচ্ছিলেন তিনি। হঠাৎ করে গাড়ির হর্ন কানে আসতেই চমকে ওঠে, সামনে তাকাতেই চোখে পড়ল হৃদের কালো মার্সিডিজ গাড়িটি। চমকিত আরাফ খান কপাল কুঁচকে হাত ঘড়িতে দেখতে চাইল কয়টা বাজে, কিন্তু খালি হাতে দেখে ওনার মনে পড়ল ঘড়ি এখনো পড়া হয়নি হাতে। রাতে খুলে রেখেছিল আর ফজরের নামাজের পর পড়া হয়নি। কিছুক্ষণ আগেই মাত্র ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসলো উনি। গায়ে সাদা পাঞ্জাবি, সাথে সাথে এখনো মাথায় টুপি রয়েছে। উনি বিষণ্ণ এক ফাঁকে উচ্ছল পরিষ্কার আকাশটাও দেখে নিল, বুঝতে পারল এখনো সূর্য ওঠেনি। এত ভোর সকাল সকাল হৃদের গাড়ি, তাও খানবাড়িতে। বিষয়টা চরম আশ্চর্যজনক যে ছেলেকে ফোনের পর ফোন করেও পাওয়া যায় না, চট্টগ্রামেও আসতে চায় না বাবার কাছে, সেই ছেলে আপোষেই আজ এত সকালে দাদার বাড়ির চৌকাঠ মারালো। বিষণ্ণে আরাফ খান পাশের মালিকে প্রশ্ন করে বলল, আব্দুল, বাজে কয়টা বলতে পারিস? তৎক্ষণাৎ উত্তর আসলো আব্দুলের। না বড় স্যার, জানি তো। আরাফ খান বিরক্ত চোখে এক পলক আব্দুলকে দেখে নিল। ঘাড় ঘুরিয়ে পুনরায় হৃদের গাড়ির দিকে তাকাতেই দেখল হৃদ খালি পায়ে গাড়ির পেছনের দরজা খুলে নামছে। হৃদকে বিধ্বস্ত আর এলোমেলো অবস্থায় খালি পায়ে গাড়ি থেকে নামতে দেখে মুহূর্তেই বিষণ্ণে হতবুদ্ধি হয়ে গেল আরাফ খান। অবাক করা চোখে ডাব ডাব করে তাকিয়ে থাকলো হৃদের পায়ের দিকে। এত সকাল সকাল হৃদ খালি পায়ে কোথা থেকে আসলো তাও বুঝতে পারছেন না উনি। আরাফ খান হৃদকে কিছু জিজ্ঞাসা করবে তাও সুযোগ পাচ্ছে না, কারণ হৃদ গাড়ি থেকে নেমে সোজা হনহনিয়ে বাড়ির ভেতরের দিকে চলে যাচ্ছে। আরাফ খান জোর গলায় হাঁক ছেড়ে হৃদকে আটকাতে চাইলো ডেকে, কিন্তু হৃদ থামলো না। শুনেও না শোনার মতো করে হনহনে করে চলে যাচ্ছে বাড়ির ভেতরের দিকে। আপাতত তার ফ্রেশ হয়ে ঘুম দরকার। হৃদকে থামতে না দেখে আরাফ খান পুনরায় ডেকে হৃদের উদ্দেশ্যে বলল, এই হৃদ, কই যাচ্ছিস? এদিকে আয়, তোর সাথে সিরিয়াস কথা আছে।
এত সকাল সকাল খালি পায়ে থেকে উদাও হয়েছিস তুই? তোকে দেখে মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে আসছিস। সত্যি করে বল, কয়টা মেয়ে ধোকা খেয়ে জুতা ফেলে এসেছিস রাস্তায়? সত্যি না বললে কিন্তু প্লিজ আমি তোর বাপরে আর দাদির কাছে বলে দেব। তোর ছ্যাঁকা খাওয়ার কথা মনে রাখছিস? রিত আরাফ খানের কথা কানে না তোলার মতন করে সোজা চলে গেল বাড়ির ভেতরে। সে জানে আরাফ খানের ডাকে সাড়া দিলে নানান উল্টাপাল্টা প্রশ্ন করবে অহেতুক যুক্তি দেখে। আসিফ গাড়ি পার্ক করে হৃদের পেছন পেছনে যাচ্ছিল। আরাফ খান হৃদকে না পেয়ে আসিফকে ডাকলো। আসিফ আরাফ খানের ডাকে আমতা করলো, ইতস্তত বোধ করলো কাছে যেতে। আরাফ খান আসিফকে আমতা করতে দেখে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকের স্বরে বলল, এই রিদ ভাইয়ের বলো, এদিকে আয়, দেখছি না আমি বলছি। আসিফ দ্বিধা নিয়ে এগিয়ে গেল আরাফ খানের কাছে। সে জানে তাকে এখন আরাফ খান নিজের কথায় ফাঁসাবে। সঠিক উত্তর না দিলে এক ছুট বোকাও খেতে হবে তাকে। আবার সত্যি বললেও ঝামেলা। রিদ ভাই আস্ত রাখবে না ওকে। আস্ত শুধু একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এইবার সত্যি বললে রিদ ভাই সোজা গুলি করে উপরের টিকিট ধরিয়ে দিবে আসিফকে। আসিফ মনে মনে ভীষণ ভয় পেল ফ্যাসাদের পরিস্থিতি পড়ে, কিন্তু মুখে প্রকাশ করলো না, বরং আরাফ খানের সামনে এসেই বোকার মতন হাসলো। আসিফের বোকা হাসি দেখে আরাফ খানের সন্দেহ আরও গাঢ় হলো। আসিফকে শাসিয়ে বলল, বলদের মতো হাসছিস কেন? আমি কি তোর কমেডি দেখতে ডাকছি না? হ্যাঁ। আসিফ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে মাথা নাড়িয়ে না বোঝালো। আরাফ খান আসিফের মাথা নাড়ানো দেখে ফের বলল, মুখে কি তালাও মারতো? আসিফ তাড়াহুড়ো বলল, না দাদা ভাই। ও আচ্ছা, তালা নাই তো? তা তো শিওর তুই? জি দাদা ভাই। গুড। এবার তালাবিহীন জবাবে সুন্দর করে ফটাফট বলতো দেখি, তোরা দুই বলদ এত সকালে কোথায় থেকে এসেছিস? যেটার ভয় ছিল সেটাই হলো। আরাফ খান আসিফকে এমন প্রশ্ন করবে সে প্রথম থেকে জানতো। এর জন্য তো সে আসতে চায়নি। হৃদের পেছন পেছন পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আরাফ খানের ঈগলের চোখ ঠিকই ধরা পড়ে গেল। আসিফ কথা ঘোরানোর চেষ্টা করে বোকার মতন হেসে বলল, কোথাও থেকে আসিনি দাদা ভাই, এমনি আর কি। এমনি কি আকাশ থেকে পড়েছিস না মাটিতে? আমতা করে বলল আসিফ। না আসলে দাদা ভাই আমরা। আসিফের কথা শেষ করতে না দিয়ে ফের আরাফ খান বলল, আমরা কি নিশ্চিত মারামারি করে এসেছিস তোরা? হৃদের অবস্থা দেখে বোঝা যাচ্ছে তোদের সাথে গুরু বডিগার্ডগুলো আনিসনি। আরাফ খানের কথা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসিফ। সত্যি লুকাতে পেরে আরাফ খানের কথা রেশ টেনেই বলল, আমাদের বডিগার্ডগুলো সবাই রাস্তায় আছে দাদা ভাই, ঘন্টা দুয়েকের ভিতরে চলে আসবে হয়তো। আসলে আমাদের কোম্পানির কাজ ছিল চট্টগ্রামে, এজন্য আমি আর ভাই আগে চলে এসেছিলাম রাতে আর কি। তাহলে তোরা আর তোর ভাই এমন চোরের দোষে কেন? কোম্পানি কাজে আসলে তো মানুষের বাবু হয়ে আসে, কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে ধরাকে কোথাও জুতা ফেলে এসেছিস। না দাদা ভাই, আসলে হৃদ ভাইয়ের জুতো হঠাৎ ছিঁড়ে যাওয়াতে রাস্তায় ফেলে দিয়েছিলাম। মধ্যরাত ছিল বলে নতুন জুতা আর নেওয়া হয়নি। আমার কাছে আলো বেঁচেছিস? হৃদকে জীবন নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পরতে দেখি নাই, তাহলে হৃদের জুতা ছিঁড়ব কীভাবে? সত্যি করে বল, যে মারামারি করতে গিয়েছে জুতা কোথায় ফেলেছিস বলতে পারিস? আরাফ খানের কথায় হাসলো আসিফ, মাথা চুলকিয়ে বলল, এত জুতা করছেন কেন দাদা ভাই? আপনি হৃদ ভাইয়ের জুতা দিয়ে কি করবেন? তোর পিঠে বলদ থেকে মানুষ বানাবো হৃদ ভাই। চাচা যা ভাগ, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা কর।